দুর্গাপুর গ্রামের এক গরিব কৃষকের স্ত্রী মিনতি। মিনতির সংসার স্বামী আর এক শাশুড়িকে নিয়ে বেশ ভালোই কাটছিল, কিন্তু মিনতির শাশুড়ি ছিলেন বড্ড রুক্ষ মেজাজি। তিনি সবসময় মিনতিকে কথা শোনাতো, কবে সে নাতির মুখ দেখবে বলে। বৌমা, বৌমা, তোমাকে কিন্তু এবার আমাদের বংশের প্রদীপ জ্বালাতেই হবে। তাই বলছি, তুমি একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমাদের বংশের মুখ উজ্জ্বল করো তো। আমার কিন্তু নাতিই চাই। হ্যাঁ হ্যাঁ মিনতি, মা একদম ঠিক কথা বলেছেন। পুত্র সন্তান হলো বংশের প্রদীপ। তাই বলছি, তুমি কিন্তু অবশ্যই পুত্র সন্তানের জন্ম দেবে। হে বিধাতা, এরা সবাই কেন বুঝতে চাইছে না যে পুত্র সন্তানই হোক কিংবা মেয়ে সন্তান, এর কোনোটাতেই তো আমার হাত নেই। তাহলে যদি আমি কন্যা সন্তানের জন্ম দেই, তাহলে কি এরা আমাকে আর আমার কন্যাকে সবকিছুর জন্য অপরাধী করবে? ঠিক ভুল সবই তো তোমার হাতে বিধাতা। এরপর কেটে যায় অনেকগুলো দিন। মিনতি তার সন্তানের জন্ম দেয়, তবে পুত্র সন্তান নয়, একটি মেয়ে সন্তান জন্ম দেয় মিনতি। ছি বৌমা, ছি, শেষমেশ তুমি আমাকে এই দিন দেখালে। তুমি তো আমার বংশের মুখ ডোবালে বৌমা। ছি 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 ছি। আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। আজ তুমি তোমার মেয়েকে নিয়ে আলাদা ঘরে থাকবে। আর হ্যাঁ, তোমার ওই মেয়েটার মুখ যেন আমাকে দেখতে না হয়। হে বিধাতা, আমার কোন পাপের কারণে তুমি আমার এই ছোট্ট ফুটফুটে সন্তানকে কষ্ট দিচ্ছ? হায় রে অভাগী, তোর জীবনটাই শুরু হলো কান্না দিয়ে। না জানি জীবনে তোকে আরো কত রকম কষ্ট ভোগ করতে হবে। যা, আজ থেকে তোর নাম দিলাম আমি অভাগী। এরপর কেটে যায় অনেকগুলো দিন। বাবা, ও বাবা, আমার কথা একটু শোনো না বাবা। আমায় একটু আদর করে দাও না। জন্মের পর থেকে তোমার কাছে আমি কখনোই আদর পাইনি। হ্যাঁ গো, শুনছো? বলি, মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটিবার হলেও ওর দিকে ভালো করে তাকানো যায় না? মেয়েটা যে আমার সারা দিনে 1000 বার বাবা বাবা বলে ডেকে অস্থির হয়ে যায়। আহ মিনতি, তোমাকে দরকারে কোন জিনিসটা এনে দিচ্ছি না বলো তো দেখি। বলেছি না, বারবার এক কথা বলে আমার মেজাজ খারাপ করবে না। কেন বলবো না শুনি? ও তো শুধু আমার একার নয় গো, তোমারও কন্যা। এ কথাখানা কেন বুঝতে চাও না? সব দোষ কি শুধু আমার আর আমার মেয়ের? আহ, রোজ রোজ এ অশান্তি আর ভালো লাগে না। এতদিন আমি তোমাকে আর তোমার ওই পোড়ামুখী মেয়েকে মেনে নিয়েছি, কিন্তু আর না। আমি কালকের মধ্যেই নতুন একটা বিয়ে করে আনবো। কি? আমি জীবিত থাকতে তুমি আরেকটা বিয়ে করবে? না, এটা কিছুতেই হতে পারে না। তার আগে আমি আমার প্রাণখানা বের করে দেব। এই কথা বলে মিনতি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। দাঁড়াও, দাঁড়াও মা, শোনো আমার কথা। কোথায় যাচ্ছ তুমি? যেও না, যেও না আমাকে ছেড়ে। হে বিধাতা, আমার কোনো পাপের শাস্তি আমার মেয়েটাকে তুমি দিও না। আর এটাই যে আমার শেষ ইচ্ছা। এ কথা বলে অভাগীর মা মিনতি নদীতে ঝাঁপ দেয়। মা, তুমি আমাকে একা করে চলে গেলে। এরপর কেটে যায় অনেকগুলো দিন। অভাগীর মায়ের মৃত্যুর পরপরই অভাগী ঠাকুমা মারা যান। এরপর অভাগীর বাবা আবার বিয়ে করেন, কিন্তু অভাগীর কপালে কিছুতেই যেন সুখ দেখা দেয় না। তার বাবা অথবা সৎমা কেউ তাকে ভালোবাসে না। অভাগী, কিরে অভাগী, তোকে না কখন থেকে ডেকেই চলেছি। বলেছি উনুনটা জ্বালাতে, তা জ্বালাসনি কেন তুই? আমার ভাইটা কতদিন বাদে এসেছে আমার বাড়িতে, তাকে কি আমি না খাইয়ে রাখবো নাকি তোর জন্য? আসলে মা, কাল তুমি অনেকগুলো কাপড় কাচতে দিয়েছিলে তো, তাই অনেকক্ষণ ভিজে কাপড়ে থাকাতে শরীরে একটু জ্বর হয়েছে। শরীরটা ভালো নেই, আর তাই তো আমি রান্না করতে পারিনি আজ। বলছি মা, আজ না হয় তুমি একটু রান্না করো। কি কি বললি তুই? তোকে আমি যে কাজ দিয়েছি উল্টে সেই কাজ তুই আমাকে করতে বলছিস? তুই কি নবাবজাদি নাকি যে একটুখানি জলে ভিজে জ্বর চলে আসবে? চল চল রান্না করে চল, তোকে দিয়ে সব রান্না আমি করাবোই করাবো।
মা, ছাড়ো ছাড়ো মা, আমাকে ছাড়ো, আমার যে বড্ড লাগছে। ছেড়ে দাও মা। বেশ হয়েছে, বেশ হয়েছে, পোড়ামুখী মার খেয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। মা, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে মা? আমার যে বড্ড কষ্ট হয় মা। বাবা তো একটু আমাকে ভালোবাসে না। আর তুমি যখন চলে গেলে তাহলে আমাকে রেখে গেলে কেন মা? আমাকে সাথে করে নিয়ে যেতে পারলে না? অভাগীর প্রতিটা দিন এভাবে কষ্টে কাটতে থাকে। একসময় অভাগীর সৎমা অভাগীকে মেরে ফেলার ফোন দিয়ে আটে। আমি আর ওই অভাগী পোড়ামুখীকে সহ্য করতে পারছি না গুলটে। ও গান্ডে পিণ্ডে খাচ্ছে আর আমার সংসারের অন্ন ধ্বংস করছে। আর ওকে এখন একটা বিয়ে দিতে গেলেও তো বেশ খরচার ব্যাপার আছে। না না, ওসব ঝামেলার মধ্যে আমি বাপু যাব না। আজ তো ওর বাবাও বাড়ি নেই, এই সুযোগে বরং ওকে আমি বিষ খাইয়ে মেরেই ফেলি। কি বলিস কি তুই গুলটে? না না দিদি, এই কাজ করলে সারা গ্রাম শুদ্ধ মানুষ বুঝে যাবে তুমি ওকে মেরেছো। কারণ তুমি তো ওর সৎ মা। তাই বলছি, মাথা গরম করে কোনো ভুল কাজ করো না দিদি। তাহলে ওই পোড়ামুখীকে আমার ঘাড় থেকে নামাবো কি করে বলতো? পেয়েছি দিদি, পেয়েছি। এক কাজ করা যাক, অভাগীকে হাত পা বেঁধে রাতের আধারে নদীর জলে ফেলে দিয়ে আসি আমরা। তাহলে কেউ কিচ্ছুটিও টের পাবে না। আবার অভাগীও তোমার ঘাড় থেকে নামবে আর সবাই জানবে ও জলে ডুবে মারা গেছে। একেই বলে এক ঢিলে দুই পাখি। এই না হলে আমার ভাই। হ্যাঁ দিদি, চলো আজ রাতেই কাজটা সেরে ফেলি। এতক্ষণেও ঘুমিয়ে পড়েছে। চলো ওকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে নদীতে ফেলে দিয়ে আসি। চল চল ভাই চল। এরপর অভাগীর সৎমা ও সৎমামা মিলে অভাগীর মুখে রুমাল চেপে অজ্ঞান করে নেয় এবং তারা দুজনে মিলে তাকে নদীতে ফেলে দিয়ে আসে। বেচারা অভাগী এর কিছুই টের পায় না। এ কি, আমি এখানে কেন? কে কে আপনি? আর আমি সকাল সকাল নদীর ঘাটে কি করে আসলাম? আমার শরীরটা তো দেখছি ভেজা। কি হলো কি? আপনি কিছু বলছেন না কেন? আমি দুর্গাপুর রাজ্যের রাজকুমার বিজয়। আমি বনে যাচ্ছিলাম এই পথ দিয়ে। হঠাৎ তোমাকে দেখলাম এই নদীর পাড়ে তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো। আর তাই এগিয়ে এসে তোমার মুখে জল ছেটাতেই তোমার জ্ঞান ফিরে আসে। কিন্তু কিন্তু আমি তো ঘরেই ঘুমিয়েছিলাম। এখানে এখানে কি করে এলাম? ও, বুঝেছি। মার মামা শেষমেশ আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল আর তাই আমার হাত পা বেঁধে এই নদীতে ফেলে দিয়েছে। হায় বিধাতা, তাহলে তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমার তো মরে যাওয়াই উচিত ছিল। আমাকে মেরে ফেলো তুমি। এ কথা বলে অভাগীও তার মায়ের মতো নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। অমনি রাজপুত্র তাকে বাধা দেয়। এ কি করছো তুমি? পাগল হলে নাকি? কিসের এত কষ্ট তোমার যে তোমাকে নদীতে ডুবে মরতেই হবে? আপনি শুনবেন, শুনবেন রাজকুমার, এই অভাগীর দুঃখের কথা আপনি শুনবেন। হ্যাঁ শুনবো, বলো তুমি আমায়। এরপর অভাগী তার জীবনে ঘটে যাওয়া সব দুঃখের ঘটনাগুলো রাজপুত্রকে খুলে বলে। শুনলেন তো রাজকুমার, এই অভাগীর কপালে কোনো দিনও সুখ হবে না। তাই বলছি, আমাকে আপনি মরতে দিন, আমাকে বাধা দেবেন না। আর এ জীবন রাখতে চাই না আমি।
দাঁড়াও অভাগী, এমন পাপের কাজ করো না তুমি। কে বলেছে তোমার কপালে সুখ হবে না? অবশ্যই হবে। আজ থেকে তুমি আর অভাগী নও। তোমাকে আমি বিয়ে করে এ রাজ্যের রানী বানাতে চাই। প্রথম দেখাতে আমি তোমাকে পছন্দ করেছি, আর তোমার জীবনের গল্প শুনে তো আমি তোমাকে ভালোই বেসে ফেলেছি। সত্যি বলছো রাজকুমার? তুমি আমাকে ভালোবাসো? জানো তো রাজকুমার, এই প্রথম কেউ আমাকে ভালোবাসার কথা বললো। না না, অভাগী নয়, আজ থেকে তুমি এ রাজ্যের রানী ভাগ্যবতী। এরপর দুর্গাপুর রাজ্যের একমাত্র রাজকুমার বিজয়ের সাথে অভাগীর বিয়ে হয়ে যায়। এরপর থেকে রাজ্যের সকলে অভাগীকে ভাগ্যবতী রানী বলেই জানে। রানী ভাগ্যবতী হয়ে ওঠেন প্রজাদের চোখের মণি। সুখে দুঃখে সবসময় সে প্রজাদের পাশেই থাকতেন। এভাবেই অভাগীর ভাগ্য বদলে বেশ সুখে শান্তিতে দিন কাটতে থাকে। ওদিকে অভাগীর বাবা তার নিজের পাপের জন্য এক কঠিন অসুখে পড়ে বিছানায় পড়ে যায়। তার আয় রোজগার সবই বন্ধ হয়ে যায়, আর তারা অনেক অভাবে আর দুঃখ কষ্টে পড়ে যায়। হায় হায়, এ আমার কি হলো গো? এ আমার কি হলো? মানুষটা কঠিন অসুখে এভাবে ঘরে পড়ে রয়েছে। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না। আর আর একবেলা যে খাবার খাবো, সে খাবারের টাকাও তো নেই। এখন কি করব? কিভাবে নিজে বাঁচবো? আর এই মানুষটাকেই বাঁচাবো আমি? কোথায় পাবো অর্থ করি আমি? এভাবে কেঁদো না দিদি, তুমি বরং এক কাজ করো, ভাগ্যবতী রানীর কাছে যাও। শুনেছি সে অনেক দয়ালু, দেখবে দেখবে সে কিছু একটা করবেই। হ্যাঁ রে দিদি, শুনেছি রাজ্যের নতুন রানী ভাগ্যবতী নাকি ভীষণ দয়ালু। চল আমরা একবার ওনার কাছে যাই। এরপর অভাগীর সৎ মার সৎ মামা মিলে চলে যায় রাজ দরবারে। মার্জনা করবেন রানীমা, আপনার সাথে দুজন প্রজা দেখা করতে চায়। ওনাদেরকে রাজ দরবারে নিয়ে এসো। এ কি অভাগী? তুই? তোকে তো আমি মানে মাফ করবেন রানীমা। না না, থামলে কেন বলো? আমাকে তো তুমি আর তোমার ওই ভাই মিলে নদীতে ডুবিয়ে মারতে চেয়েছিলে, তাহলে আমি এখানে এই অবস্থায় কি করে? তাই তো, এটাই তো ভাগ্য বদল মা। বুঝলে বুঝলে তো, কখন কার ভাগ্যের কি হয়, কে কোন অবস্থানে চলে যায়, সেটা একমাত্র বিধাতাই ভালো জানেন। আমাদেরকে তুই মাফ করে দে মা। মানে রানীমা, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার মতো নিষ্ঠুর নই, তাই আপনাকে ক্ষমা করে দিলাম। কি দরকার বলুন বলুন এখন। অভাগী রে, তোর বাবা এখন মৃত্যু শয্যায়, ওনাকে তুই বাঁচা মা। ঘরে খাবার মতো একটুও চাল ডালও নেই। কি কি হয়েছে আমার বাবার? ওনার সে মস্ত বড় এক রোগ হয়েছে। মানুষটা কথা পর্যন্ত বলতে পারছে না। গায়ের কোনো কবিরাজও কিছুই করতে পারছে না রে মা। এত কিছু হয়ে গেছে, আমাকে আগে জানাওনি কেন? প্রহরী, যাও আমার বাবাকে রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করো, আর রাজবৈদ্যকে বলো আমার সাথে দেখা করতে। এরপর প্রহরীরা অভাগীর বাবাকে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং রাজবৈদ্য তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন। তুই আমাকে ক্ষমা করিস রে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি এখন বুঝেছি, শুধু পুত্র সন্তান নয়, কন্যা সন্তানও বংশের মুখ উজ্জ্বল করতে পারে। এরপর সবাই সুখে দুঃখে রাজবাড়িতেই দিন পার করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।